হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো গত ২ দিনের ব্যস্ততায় আসলে কোনো ধরনের ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আমাকে বেশ কিছু মানুষ নক করেছেন যে কেন ব্লগ দিচ্ছি না। তো যাই হোক, যে কোনো একটা কারণে অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য আমার ব্লগ দেওয়া হয়নি। তো আজকে ব্লগ দিব বলে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে মেঘলা মেঘলা একটা ভাব। তো খুব ভালো লাগছিল আসলে দেখে। তো গতকালকেও মেঘলা ছিল, কিন্তু কোনো বৃষ্টি পড়েনি, বরং আরো বেশি গরম ছিল, খুব খারাপ লাগছিল গরমে। কিন্তু আজকে
ত্রিভ তো আমার সাথে সাথে আমার পাশেই ঘোরাঘুরি করছে, আর সে তো দেখে খুব খুশি হয়ে গিয়েছে, সেও প্রণাম করছে। তো আজকে আমি একাই স্নান করেছিলাম, অন্যান্য সময় দেখা যায় যে আমি আর আমার বোন মিলে করাই। তো আমার বোন বলছিল যে না, আমি আজকে করাবো না, কারণ ওর কোনো প্ল্যান ছিল না, আর সে জানতোও না, আমি অবশ্য বলিও নি তাকে। তো যাই হোক, তারপর স্নান টান করি, এখানে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, চা আর পরোটা ভাজি খাবো। তার মধ্যেই চা বানাতে বানাতে দেখি যে ঝুম বৃষ্টি নেমেছে, এত ভালো লাগছিল। গত কয়েকদিন খুবই মানে হেক্টিক গিয়েছিল, যেটা বলার মতো না। তো এই যে এখানে ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে ভাত ছিলাম। এখানে যদিও হচ্ছে আগে একটা ডিম ভাজি করা হয়েছিল, সেটারই পেঁয়াজ টেয়াজ লেগে তেলগুলো কালো হয়েছিল। আর ফ্রাইং প্যানের অবস্থা তো একেবারে বাজে, কারণ সাত্বিকার পাপা হচ্ছে একেবারে হাই ফ্লেমে দিয়ে ননস্টিকের এগুলাতে হচ্ছে রুটি ভাজে, যেহেতু এটা শুধু রুটি ভাজার জন্য আনা হয়েছিল। কিছুদিন পরপরই পাপা কিনে আর এভাবে নষ্ট করে ফেলে। যতই বলি না কেন যে এইভাবে একটু আস্তে ধীরে ব্যবহার করলে জিনিসটা ভালো থাকবে, বা এই যে সাইডগুলো রেড করে ফেলে, মানে দাগ পড়ে যায়, পুড়ে যায়, এগুলো উঠাতেও খুব কষ্ট হয়। যদিও কষ্ট করে উঠাতে হয়, তারপরও উঠাই আমরা, কিন্তু তারা হচ্ছে কোনোভাবেই বুঝে না। আর দেখা যায় যে হাই ফ্লেমে জাস্ট রুটি ভাজার কারণে মানে সাইড থেকে হচ্ছে উঠে উঠে যায় আর কি, ননস্টিকের যেই ব্ল্যাক যে পোর্শনটা উপরের যেই লেয়ারটা থাকে সেটা আর কি। তো যাই হোক, কি আর বলবো, পাপা শুনেও না, 6 মাস 7 মাস ব্যবহার করে ফেলে দেয়, তারপর হচ্ছে আবার আরেকটা নতুন নিয়ে চলে আসে, এই করে। তো যাই হোক, আমার কাছে মুচমুচে পরোটা ভাজিটা খুবই ভালো লাগে চা দিয়ে খেতে, তো সেরকম আমি ভেজে নিয়েছি। তো অনেকে আবার কি করে যে শিব পূজা করে বা শিবের পূজা করে সেই দিন সারাদিন নিরামিষ খায়। তো আমি হচ্ছে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আর আমার কাছে মনে হয় যে আমি অ্যাকচুয়ালি অনেকে অনেকভাবে দেখে, অনেকভাবে কানেক্টেড হয় ঈশ্বরের সাথে। অ্যাকচুয়ালি নিরামিষ খেলেই যে আপনার মনটা পবিত্র হয়ে যাবে তা না, মনটাকে পবিত্র রাখাটা হচ্ছে সব থেকে বেশি জরুরি। মনটাকে পবিত্র রেখে ভগবানের সাথে কানেকশন তৈরি করতে পারলে দেখবেন যে জীবনে রাস্তা অনেক সহজ হয়ে গিয়েছে। অনেকে তো এমনও করে যে পূজা দেয়, অনেক খরচপাতি করে পূজা দেয়, তাদের ধারণা হচ্ছে যে যা পাপ করছে সেগুলো তো মোচন হয়ে যাচ্ছে। বাট না, পূজা দিয়ে যদি আপনি অন্যের অনিষ্ট করতে থাকেন, কখনো আপনার সেটা পাপ মোচন হবে না, বরং আপনার এই যে ভগবানকে যে ঘুষটা দিচ্ছেন না আপনি, এটা কোনো লাভ হবে না। ভগবান ঘুষে সন্তুষ্ট হয় না। সো মানুষ হিসেবে আপনি ভালো কিনা সেটা হচ্ছে সব থেকে জরুরি। তো যাই হোক, এখানে খাবার দাবার খেয়েটেই নিয়েছি, আর একটু বৃষ্টি বিলাস করছিলাম, খুবই ভালো লাগছিল। গত কয়েকদিনের এত বেশি গরম পড়েছিল যেটা বলার মতো না। তো এই যে যেখান দিয়ে তাকাচ্ছি সুন্দর গাছপালা, বাতাসে দুলছে আর বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছিল। ত্রিভও খুব বৃষ্টি পছন্দ করে, ও হচ্ছে বৃষ্টির দিকে চুপ করে তাকিয়ে থাকে, হঠাৎ করে জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয়। তো যাই হোক, আমাদের কুমিল্লাতে গতকালকের এই বৃষ্টিতে দেখলাম যে বরুড়ার সাইডে হচ্ছে বজ্রপাতে 2টা বাচ্চা মারা গিয়েছিল, খুবই খারাপ লেগেছে দেখে। যদিও আমরা একটু সেফই থাকার চেষ্টা করি, তো আপনারাও সবাই সেফ থাকার চেষ্টা করবেন, কারণ এই টাইমে বজ্রপাত হলে আসলে অনেকের উপরে অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এই যে তারপর হচ্ছে দুপুরের পর প্রায় বিকাল বিকাল অবস্থা, এমন সময় হচ্ছে হালকা রোদ উঠেছে, তারপর আবার সন্ধ্যায় হচ্ছে মেঘলা হয়ে গিয়েছিল, আবার রাতে বৃষ্টি হয়েছে, ভোরের দিকে বৃষ্টি হয়েছে। তো তার মধ্যে হচ্ছে আমার বোন আবার বলছিল এরকম ওয়েদারে পুরি বানিয়ে খেলে কেমন হয়। আমার বোন খুব ভালো পুরি বানায়, তো সে পুরি বানিয়েছিল, আমরা সবাই মিলে খাচ্ছি, ওই যে ওয়েদারটাও দেখাচ্ছিলাম। আর এই যে আমার ছেলে যে কত ঢং করে, ওর তো ঢঙের কোনো শেষ সীমানা নাই। সেখানে পাপুস বিছিয়ে ফ্লোরের মধ্যে শুয়ে আছে, লিটারালি শুয়ে ঘুমানোর ভাব করছে। আর এখন বাজে মাত্র 7টা, সে এই টাইমে এরকম করছে। তো যখন ঘুমের সময় হয় তখন সে ঘুমায় না, আর এরকমই সারাদিন করতে থাকে। বিশেষ করে যখন ওকে ঘুম পাড়াতে নেই, তখন হচ্ছে সে যে কি পরিমাণের অত্যাচার করে সেটা আমি এখন মানে অ্যাটলিস্ট পাবলিক প্লেসে আমি ভাষায় বুঝাতে পারবো না। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আমাদের বিকালটাও কেটে গেল। আর আজকে হচ্ছে অনেকগুলো কাঁচা আনিয়ে রেখেছে মা হচ্ছে আচার দেবে, আর আমি হচ্ছে কয়েকটা মুরব্বা দেবো, সেজন্য হচ্ছে আমগুলোকে ভালো করে মা কেটে দিয়েছে। আমি আম ভালো করে কাটতে পারি না, যেহেতু আমের আটিটা খুব শক্ত হয়, তো মা কেটে দিয়েছে। এবার এখানে হচ্ছে আমি এগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে হচ্ছে ভালো করে থেতো করে নিয়েছি। এবার ভালো করে এটাকে ধুয়ে সারা রাত হচ্ছে চুনের জলে ভিজিয়ে রাখবো, পরের দিন সকালে হচ্ছে মুরব্বাটা করে নেবো। এটা নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো।
আর এই যে এখানে হচ্ছে চুন নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণেরই চুন নিয়েছি, আমার আবার ভয় করে বেশি পরিমাণের হয়ে গেলে আবার উল্টাপাল্টা কোনো কিছু না হয়ে যায়। তো খুব ভালো করে হচ্ছে আমি জলের সাথে গুলে নিয়েছি। এবার হচ্ছে আমগুলোকে এটাতে দিয়ে ওভারনাইট রেখে দেব, যেন আমটা খুব ভালো করে কষটা কেটে যায় আর কি, সেজন্য। তো এই যে আমার আমগুলো ধুয়ে টুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে এখানে ভিজিয়ে রাখবো। আর এই যে এখানে মায়ের হচ্ছে আচারের আম, এগুলো কাটতে খুবই কষ্ট হয়। মা হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছে আচারের জন্য। বেসিক্যালি আটিটা কাটতেই খুব কষ্ট। তো যাই হোক, মার তো কেটে কেটে কমন ধরে গিয়েছে। আমি হচ্ছে চেষ্টা করি কিন্তু হয় না। তো এখন মাম্মি বানাবে আচার, আর আমি মাম্মিকে হেল্প করার জন্য চলে এসেছি। আমি মাম্মিকে সরষে ব্লেন্ডার করে দিয়েছি, মা হচ্ছে আচারটা সরষে দেয়। আর এখন যদিও রাত, অনেকটাই রাত, রাত বাজে 10টা, তারপর মা করে ফেলবে বলছে, কারণ আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, গরমের দিনে আসলে একটু চুলার কাছে আসতে খুব কষ্ট হয়, আর রেগুলার বেসিসে তো রান্না বান্না থেকেই যায়। তো সবকিছু মিলেই মা বলছে যে আজকেই করবো, যতটাই বাজুক রাত। তো চলেন আপনাদের সাথে আচারটা শেয়ার করি, কিভাবে মা অ্যাকচুয়ালি আচার বানায়। তো এখানে হচ্ছে সর্ষে বাটা আর মশলা, মানে কিছু মশলা দিবে মা আচারে, সেগুলো হচ্ছে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো মা একটু জলে ভিজিয়ে রেখেছিল একদম, সরি ভিনেগার, মা পিছন থেকে বলছে ভিনেগার। জল দেওয়া যাবে না আচারে। তাহলে সর্ষে যে আমি জল দিয়ে ব্লেন্ডার করলাম, ওকে, এটা কিছু তো সেটা তো আমাকে বলতে হবে। আমি জানি না, আমি আচারের রেসিপি জানি না, আমার আচার খেতে পছন্দ হয় না, যদিও মেয়ে মানুষ, তারপরে আচার আমি পছন্দ করি না। আমার ছেলে খুব পোদ্দারি করতেছে এদিকে। তো এখানে আচার বানানোর জন্য কি কি নিয়েছে আমি বলি। এখানে কিছুটা আস্ত রসুন হচ্ছে থেতো করে নিয়েছে, কিছু পরিমাণে শুকনা মরিচ নিয়ে নিয়েছে। সর্ষে তেল দিয়ে আচারটা বানাবে, কারণ সর্ষে তেল দিয়ে বানালে আচার ভালো হয় এগুলো আচার, কারণ সর্ষে তেলটা বেসিক্যালি একটা ফ্লেভার থাকে, যেটা খুব ভালো একটা, মানে আচারটা অ্যাকচুয়ালি সর্ষের তেলেই হয়। আপনারা যারা করেন তারা নিশ্চয়ই জানেন। তো এই আর কি, অনেকে আবার করে সাদা তেল দিয়ে, বা সর্ষের তেল দিয়েই ভালো হয়। আর এখানে হচ্ছে মাকে আমি সর্ষে ব্লেন্ডার করে দিয়েছি, ভিনেগার ছিল ওখানে, আমি জানতাম না, আমি ভেবেছিলাম ওইটা জল হয়তো বা। তো যাই হোক, মা আমাকে একটা ধমক দিয়ে বললো না ওইটা ভিনেগার। তো সেখানে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া সবকিছু ভিনেগার দিয়ে গুলে রেখেছিল মা। আর এখানে হচ্ছে শুকনো মরিচগুলোকে প্রথমে ভেজে রাখছে, তারপর হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিবে, তারপর রসুন দিবে। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে আসলে পরিমাণ মতো মশলাটা দিয়ে দিবে, যা যা হচ্ছে সর্ষে বাটা, অন্যান্য যা যা মশলা আছে দিয়ে, তারপর মোটামুটি একটু কষিয়ে আমগুলোকে দিয়ে একেবারে লো ফ্লেমে আস্তে ধীরে নেড়ে চেড়ে নেবে। সামান্য একটু লবণ আর চিনির পরিমাণটা অবশ্যই বেশি হবে, যেহেতু আচার, আর অনেক বেশি চিনি না দিলে টকটা আসলে সেভাবে হচ্ছে ব্যালেন্স হয় না আর কি। তো টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্যই হচ্ছে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এই আর কি। তো এখানে মা আগে শুকনো মরিচগুলো ভেজে তুলে নিল। আর এই যে চিপ যে কি শুরু করে দিয়েছে, এসে একবার চুলাটা অন করে দিচ্ছে, অফ করে দিচ্ছে, এগুলো চলতেই থাকে ওর। ওকে বলছিলাম এখানে গরম তেল গরম, তুমি এখান থেকে যাও, এনি টাইম একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, কিন্তু সে তো কোনো কথাই শুনবে না, শুনতে রাজিও না। তো যাই হোক, বুঝিয়ে শুনে পরবর্তীতে এখান থেকে ওকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে হচ্ছে আটকে রেখেছিলাম।
তো এই তো মা এবার আমগুলো দিয়ে নিল, এবার আস্তে ধীরে নেড়ে চেড়ে বানিয়ে নিবে। দুইটা আলাদা আলাদা কড়াইতেই নিয়েছে, কারণ এখন তো আমের পরিমাণটা বেশি মনে হচ্ছে, কিন্তু যদিও এটা রান্নার পরে অনেকটা একদম কমে যাবে। তো পরবর্তীতে যখন কমে যাবে মা তো এটা অবশ্যই 2-3 জাল দিয়ে রাখবে, তো তখন হচ্ছে দুইটাকেই একটা কড়াই নিয়ে নেবে। তো এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল, আর এখন আর আজকের ব্লগটা বড় করছি না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার পাশেই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে। আর এই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই হচ্ছে মার আচার, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।